বজ্রপাত হতেই হতো, হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর উপরে অথবা রাজস্থান রয়্যালসের উপরে। বেঙ্গালুরুর উপরে হলে সেইটা টানা 4 নম্বর ম্যাচ, রাজস্থানের উপরে হলে সেইটা টানা 3 নম্বর ম্যাচ। বেঙ্গালুরুরটা বিরাট কোহলির দলেরটা তাও আপনি এক অর্থে এটার একটা যুক্তি না হয় খুঁজে পাবেন, মানে একটু অবাক করা বটেই। কেননা এই সিজনে দলটি ঘরের মাঠের বাইরে 5টা ম্যাচ খেলে আইপিএলে 5টাই জিতেছে, সেখানে ঘরের মাটিতে এর আগে 3টা ম্যাচ খেলে 3টাই হেরেছে। আজকে হেরে গেলে তো সেইটা টানা 4 নম্বর হার হতো। তারপরও এইরকম যে হয় না তা তো আর নয়, এটা হতে পারে। রাজস্থান রয়্যালসের জন্য বজ্রপাত টানা 3য় ম্যাচে সেইটা ছিল আবার একটা ভিন্ন ইকুয়েশন। টানা 3 নম্বর ম্যাচ তারা জিততে জিততে কি হেরে যেতে পারে? বজ্রপাতটা হলো রাজস্থান রয়্যালসের উপরে। সেইটা কিরকম? গত 3টা ম্যাচের হিসাব যদি আপনি দেখেন যে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে তারা লাস্ট ওভারে 9 রান নিতে পারেনি, সুপার ওভার গিয়ে ম্যাচটা হেরেছে। পরের ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে শেষ 3 ওভারে 25 রান নিতে পারেনি, হাতে 8 উইকেট থাকা সত্ত্বেও 2 রানে ম্যাচটা হেরেছে। এবং আজকে বেঙ্গালুরুর বিপক্ষে শেষ 2 ওভারে অর্থাৎ শেষ 12 বলে 18 রানও তারা নিতে পারেনি, 11 রানে ম্যাচটা তারা হেরে গিয়েছে। টানা 3য় ম্যাচে বজ্রপাতের শিকার এই রাজস্থান রয়্যালস, সেটা তো আমরা বলতেই পারি। 9 ম্যাচ শেষে যে কি কারণে তারা মাত্র 2টো জয়ে রয়েছে এই 3 ম্যাচের পারফরমেন্স দিয়ে, সেটাও বোঝা যায়। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এইবার ঘরের মাটিতে প্রথম জয় যে আইপিএলে পেল, ওভারঅল সব মিলিয়ে 9 নম্বর ম্যাচে এসে যে 6 নম্বর জয় পেল, সেইখানটাতে আসলে টার্নিং পয়েন্ট কোনটা? ওই শেষের ওই অংশটুকুই কি? দেখুন, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জন্য ঘরের মাটিতে আগে ব্যাটিং করে বড় স্কোর করাটা টাফ হয়ে যাচ্ছিল। আজকের ম্যাচে সেটা তারা 200+ স্কোর করেছে এবং সেইখানটাতে শুরুতে বিরাট কোহলি ফিল সল্টের ওপেনিং পার্টনারশিপ 61 রানের তার একটা ভূমিকা রয়েছে। পাওয়ার প্লেতেই তারা 59 রান তুলে ফেলেছে, সেটার একটা ভূমিকা রয়েছে। ফিল সল্টের 1 রানের সময় তাকে যখন হচ্ছে রিয়ান পরাগ ক্যাচটা ছেড়ে দিয়েছেন, সেইটাই পার্টনারশিপটা ব্রেক হলো যখন ফিল সল্ট আউট হলেন। কিন্তু তারপরেও ওইখানে দেবদূত পাড্ডিকেলকে সঙ্গে নিয়ে বিরাট কোহলি এগিয়ে যাচ্ছিলেন, আরো একটা 95 রানের পার্টনারশিপ এই জায়গাটাতে হলো। তখনই বোঝা যাচ্ছিল যে তারা 200+ স্কোরের দিকে যাচ্ছে। কিন্তু এরপরে গিয়ে দ্রুত তারা কয়েকটা উইকেট হারিয়ে ফেলল। পাড্ডিকেল 27 বলে 50 রান করলেন, বিরাট কোহলি 42 বলে 70 রান করলেন। কোহলির আবার এইটা সিজনে 5 নাম্বার 50, কিন্তু এর আগে 4টা 50 ছিল অ্যাওয়েতে বেঙ্গালুরুর মাঠে, এটা তার প্রথম 50। মানে দলের যেরকম পারফরমেন্স, কোহলির পারফরমেন্স দিয়ে সেটা আসলে বোঝানো যায়। পাড্ডিকেলের ক্ষেত্রে হচ্ছে কি তিনি 2টা লাইফ পেয়েছেন, 28 রানে ও 36 রানে, তারপর 27 বলে 50 রানের একটা গুরুত্বপূর্ণ নক খেলেছেন। বিরাট কোহলি জফরা আর্চারের একটা বলটাকে একটু স্লোয়ার বলটাকে এক্সট্রা কাভার উপর দিয়ে মারতে গিয়ে ক্যাচ আউট হয়ে ফেরত গিয়েছেন। ওই সময় যে দ্রুত 2-3টা উইকেট তুলে নিয়েছিল রাজস্থান রয়্যালস, মনে হচ্ছিল যে তারা ম্যাচে ফিরবে। কিন্তু শেষে গিয়ে 19 বলে 43 রানের একটা অবিচ্ছিন্ন জুটি করলেন টিম ডেভিড এবং ওইখানটাতে জিতেশ শর্মা, যেইটা বেঙ্গালুরু স্কোরটা 205 নিয়ে যায়। এখন 205 বড় টোটাল, এইটা ডিফেন্ডেবল টোটাল। তবে রাজস্থান রয়্যালস যেভাবে শুরুটা করেছিল তাতে মনে হচ্ছিল এই ম্যাচটা তারা জিতবে। কেননা আপনার এখানটাতে অবশ্যই বৈভব সূর্যবংশী কিনা আলাদা একটা আগ্রহের জায়গা রয়েছে। 14 বছর বয়সী একটা ছেলে, তিনি আইপিএল এর ম্যাচ খেলছেন। গত ম্যাচে নেমে প্রথম বলটাতেই ছক্কা মেরেছিলেন, আজকেও মুখোমুখি প্রথম বলেই ছক্কা মারার চেষ্টা করেছিলেন, যদিও কানেক্ট হয়নি। যদিও তিনি এরপরে 2টা ছক্কা মেরেছেন ভুবনেশ্বর কুমারকে, এবং যদিও ভুবিকে ওই সেকেন্ড ছক্কা মারার পরের বলটাতে তিনি বোল্ড হয়ে গেছেন। 12 বলে 16 রানের একটা ইনিংস খেলেছেন। অন্যদিকে 19 বলে 49 রানের একটা ঝকঝকে ইনিংস কিন্তু যশস্বী জয়সওয়াল খেলেছেন। এবং এই দুইজনের ওই ব্যাটিংয়েই কিন্তু পাওয়ার প্লে 6 ওভারে তারা 2 উইকেটে 72 রানে পৌঁছে গিয়েছিল। রাজস্থান রয়্যালস প্রথম 9 ওভারে 2 উইকেটে 110 রানে পৌঁছে গিয়েছিল। তখন তাদের তো জয়ের জন্য তারাই ফেভারিট, কেননা হাতে থাকা বাকি 11 ওভারে তাদের আর মাত্র 96 রান করতে হবে। কিন্তু এরপরে গিয়ে 5টা ওভারে তারা 2টা উইকেট হারে এবং মাত্র 30 রান তুলতে পারে। এবং ওই 5টা ওভার খুব গুরুত্বপূর্ণ। এরকম একটা ছন্দে থাকা দল যখন ওই সময় একটু ওখানে রানের জন্য স্ট্রাগল করছিল, 2টা উইকেট হারিয়ে ফেললো, সেটা গুরুত্বপূর্ণ। কিন্তু তারপরে আমি বলছি যে রাজস্থান রয়্যালস ম্যাচটা তাদের পকেটে প্রায় পুরেই ফেলেছিল। এবং তাদের ওইখানটাতে যে ওইখান থেকে ধ্রুব জুরেল তিনি যে স্ট্রাগল করছিলেন, মুখোমুখি হওয়া প্রথম 23 বলে তিনি মাত্র 18 রান তুলছিলেন, এবং 23 বলে তার যখন ঠিক 18 রান, ওই সময় রাজস্থান রয়্যালসের জয়ের জন্য 31 বলে প্রয়োজন ছিল 64 রান, ওভার প্রতি 12-র বেশি রান করতে হবে। তখন আবার মনে হচ্ছিল যে রাজস্থান রয়্যালসকে এই ম্যাচে হারিয়ে দিতে পারবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এবং ওই সময়টাতেই ধ্রুব জুরেল হঠাৎ করে তার গিয়ারটা চেঞ্জ হয়ে গেল। মুখোমুখি পরে 2টা বলেই তিনি ছক্কা মারলেন, সুহাস শর্মাকে, ক্রুনাল পান্ডিয়াকে 4 ছক্কা মারা তিনি শুরু করলেন। এবং তাতে করে গিয়ে জিনিসটা এরকম দাঁড়ালো যে শেষ 5 ওভারে 58 রান প্রয়োজন, 4 ওভারে 46 রান প্রয়োজন। ওই সময় খুব গুরুত্বপূর্ণ একটা ওভার করেছেন জশ হেজলউড,
মাত্র 6 রান দিয়ে তিনি হেটমায়ারের উইকেটটা তুলে নিয়েছেন, খুবই গুরুত্বপূর্ণ ওভার। কিন্তু এরপরে যে ওভারের কথা বলবো তাতে আপনার কাছে এই ওভারটা আবার অত গুরুত্বপূর্ণ মনে নাও হতে পারে, কেননা হ্যাজেলউডের ওই ওভারের পরে 3 ওভারে 40 রান প্রয়োজন ছিল জয়ের জন্য, এবং ওই সময় ভুবনেশ্বর কুমারের ওভারটা থেকে 22 রান নিয়ে নিলেন। মানে 3 ওভারে 40 রান প্রয়োজন, 1 ওভারেই যখন 22 রান নিয়ে নেন তখন হাতে থাকা 2 ওভারে প্রয়োজন আর 18 রান, ম্যাচ তো রাজস্থান রয়্যালস জিতেই গিয়েছে। এই সময় 19 নাম্বার ওভারটা যে করলেন জশ হ্যাজেলউড, একটা অসাধারণ ওভারটা করলেন, যেইখানটাতে সেকেন্ড বলটাতে ধ্রুব জুরেল তিনি আউট হলেন, সেটা আম্পায়ার আউট দেননি, তারা ডিআরএস নেওয়ার পর দেখা গিয়েছে যে ওটা আন্ডার এজ হয়েছিল, ব্যাটের নিচের কানায় লেগেছিল এবং ওই উইকেটটা তারা পেয়েছে। ভেরি নেক্সট বলটাকে জফরা আর্চারের উইকেটটাও হ্যাজেলউড তুলে নিয়েছেন এবং ওই ওভারে তিনি মাত্র একটা রান দিয়েছেন। মানে 2 ওভারে প্রয়োজন 18 রান, এই সময় বোলিং এ এসে তিনি দিলেন হচ্ছে গিয়ে 1 রান, তুলে নিলেন 2টা উইকেট। লাস্ট ওভারে 17 রানের প্রয়োজনীয়তার সামনে দাঁড়িয়ে গেল রাজস্থান রয়্যালস। এবং ধ্রুব জুরেল, যেটা বলছিলাম যে প্রথম 23 বলে যিনি 18 রান করেছিলেন, আউট হওয়ার আগে পরের 11 বলে তিনি আরো 29 রান করেছেন, দলকে প্রায় জিতিয়ে দিয়েছিলেন। এবং ওই সময় তিনি ওইভাবে আউট হয়ে যাওয়াটা একটা খুবই ক্রুশাল এবং খুবই ব্লো হয়ে আসে রাজস্থান রয়্যালসের জন্য। লাস্ট ওভারটাতে তারা 17 রানের আর ধারে কাছেও যেতে পারেনি। প্রথম বলটাতে দুবে যখন হচ্ছে গিয়ে যে ক্যাচ দিয়ে স্কোয়ার লেগ মিড উইকেটের ওই অঞ্চলটাতে যখন আউট হয়ে গেলেন, তারপরে তো একটা রান আউট হলো, তারা 11 রানে ম্যাচটা ইয়াশ দলের ওই বোলিং এ ম্যাচটা জিতে এনে গেল হচ্ছে গিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তাহলে চিন্তা করে দেখেন, বেঙ্গালুরু ঘরের মাটিতে টানা 4 ম্যাচে হেরে যাওয়ার অবস্থাতে ছিল, চতুর্থ বজ্রপাত সেটা তারা এড়িয়েছে। কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে এই ম্যাচটাতে রাজস্থান রয়্যালস তারা কিন্তু ঠিকই টানা 3য় ম্যাচে বজ্রপাতের শিকার হলো, একদম জয়ের তাদের মুখের গ্রাসটা আর কি প্রতিপক্ষ কেড়ে নিল, অথবা তারাই আসলে এই জয়টা বিসর্জন দিয়ে দিল। এই ম্যাচটাও তারা যেভাবে হেরে গেল সেইটা তাদের সিজনের সামনে অবশ্যই বড় বড় একটা প্রশ্নবোধক চিহ্ন তুলে দিতেই পারে, দিবেই। ম্যাচের টার্নিং পয়েন্টের আলোচনাতে তাই আপনি অনেক কিছু বলতে পারেন। আপনার ওদের ইনিংসটাতে, বেঙ্গালুরু ইনিংসটাতে 200+ হয়ে যাওয়াটা, লাস্ট উইকেট ওই যে পার্টনারশিপটার কথা আমি বললাম সেইটা গুরুত্বপূর্ণ, বিরাট কোহলির সঙ্গে পার্টিকালের পার্টনারশিপ গুরুত্বপূর্ণ, পার্টিকালের 2টা লাইভ গুরুত্বপূর্ণ, সবই ঠিক আছে। কিন্তু আমার কাছে মনে হয় কি যে পরের ইনিংসে জয়ের এরকম একটা পথে তারা ছিল, সেইখানে 9 ওভারে 2 উইকেটে 110 হওয়ার পরের 5 ওভারে যে মাত্র 30 রান বেশি দেয়নি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ওই জায়গাটাতে রাজস্থান রয়্যালসকে, এবং সেখানটাতে 2টা উইকেট তারা তুলে নিয়েছে, ওইটা ভীষণ 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 রকম গুরুত্বপূর্ণ। আর ভাই এই সব কিছু ছাপিয়ে গেছে 19 নাম্বার ওভার, যখন 18 নাম্বার ওভারে 22 রান হয়ে যায়, যখন আর 2 ওভারে 18 রান প্রয়োজন, ওই সময় 19 নাম্বার ওভার করতে এসে জশ হ্যাজেলউড যখন মাত্র 1 রান দেন, 2টা উইকেট তুলে নেন, ধ্রুব জুরেলের উইকেটটা ডিআরএস দিয়ে তারা তুলে নেয়, তখন আসলে ওই ওভার ছাড়া অন্য কোনো কিছুকেই টার্নিং পয়েন্ট হিসাবে আমি দেখতে পাচ্ছি না, দেখার কোনো সুযোগ আছে বলেও আমার কাছে অন্তত মনে হয় না। কি বলবেন আপনি?